কিন্তু আমাকে নিউট্রিশন দিয়ে আমার বডিটাকে একটা মুডে নিয়ে যেতে হয় লং টার্মের জন্য। তো আজকে আসলে সময় স্বল্পতার জন্য আমি এই যে মাঝখানে ট্রিটমেন্ট প্রটোকলটা সেটার সাথে আমরা নিউট্রিশনটাকে কীভাবে অ্যালাইন করতে পারি বা করা উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি বলি ট্রিটমেন্ট আসলে কেন করবো, আমরা যদি ট্রিটমেন্টে করি আসলে কিওর হবার জন্য, দেন আমরা এটা একটা কন্ট্রোলে নিয়ে আসতে চাই, দেন আমরা কি করি, এটা কমফোর্ট জোনে আমরা যাব। আমরা খাবার দাবার নিয়ে অনেক কিছু ভাবি, কিন্তু এটা একটা সায়েন্টিফিক ভাবে আমাদেরকে মেজার করতে হয়। ইচ অ্যান্ড এভরি পিপল কিন্তু ইউনিক, এবং প্রত্যেকটা মানুষের কিন্তু ডায়েটটাও কিন্তু ইউনিক হয়। নাউএডেজ আমরা যেটা করি যে আমরা একটা ডায়েট চার্ট দেখি, মনে করি যে তার এই প্রবলেমটা সে হচ্ছে চার্টের মাধ্যমে সলভ করছেন, সো এই ডায়েট চার্টটা মনে হয় আমার জন্য হচ্ছে গিয়ে ঠিক রাইট। তো ওটা করতে গিয়ে কিন্তু ওনার আরও বেশি কোমরবিডিটি বা অন্যান্য প্রবলেমগুলো ওনার কী হয়, অ্যারাইজ হয়ে যাচ্ছে, যেটা বিহাইন্ড দ্য সিন উনি নিজেও জানছেন। সো আমাদের যেটা করতে হয় যে ওয়েট চেঞ্জ হয়েছে কিনা সেই বিষয়টা মাথায় রাখতে হয়, ডায়েটারি ইনটেক চেঞ্জ হয়েছে কিনা তার সেটাও আমরা দেখি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিমটমসটা আমাদের দেখতে হয়, ফাংশনাল ক্যাপাসিটি ওনার ঠিক আছে কিনা, এবং ডিজিজ অ্যান্ড ইটস রেশিও টু নিউট্রিশন স্ট্যাটাস, মানে তার স্ট্যাটাস অনুযায়ী এই রেশিওগুলো ঠিক আছে কিনা, এই সেগুলো কিন্তু আমরা মাস্ট নেই। অ্যান্ড ফিজিক্যাল এক্সামের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে সাবকিউটেনাস ফ্যাটটা আমরা দেখি, মাসেল ওয়াস্টিং যেটা আছে, অ্যাঙ্কেল ইডিমা আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে অ্যাসাইটিস, মোস্ট অফ দ্য এই পয়েন্টগুলো আমরা দেখি। অ্যান্ড এগুলো দেখার পরে আমাদের একটা পেশেন্টের সম্পর্কে আমরা একটা স্টেজে নিয়ে যাই, সেটা হচ্ছে কি, সে কি নারিশড, সে কি মডারেট হচ্ছে ম্যালনারিশড, নাকি সিভিয়ার ম্যালনারিশড। যদি আমরা দেখি যে আসলে ওয়েট লস কিন্তু কোন কোন ক্যান্সারের দিকে কিভাবে কত পার্সেন্টের ওয়েট লস করে, সেটা কিন্তু একটা সিনারিও এখানে দেখানো হয়েছে। দেন ম্যালনিউট্রিশন বলতে কিন্তু আমরা অনেক সময় অপুষ্টিটা বুঝি, মানে একদম শুকিয়ে যাবে, তার শরীরে কিছু নেই, বিষয়টা কিন্তু সেটা না। নিউট্রিশনের মধ্যে ফেলছি, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু ক্যান্সারের প্রবলেম হয়। এখন এটা কি হবে, যখন একজন ম্যালনারিশ থাকবে তখন কিন্তু তার মরবিডিটিটা বেড়ে যাবে, ওর যে হিলিংটা সেটা কিন্তু কমে যাবে, হবে না খুব সহজে, ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, কন্ট্রোল করা যায় না সেক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, সেটা হচ্ছে কস্টের যে বিষয়টা থাকে, যদি আমরা ডায়েট দিয়ে এবং মেডিকেশনের পাশাপাশি ডায়েটটা ম্যানেজ না করি তাহলে কস্টও বেড়ে যাচ্ছে, লং টার্মে কিন্তু তার প্রবলেম হচ্ছে, এবং কোয়ালিটি অফ লাইফ যেটা সে কিন্তু ডিক্রিজ হয়ে যায়। যদি বলি যে মানে আমাদের নিউট্রিশন থেরাপি অবজেক্টিভটা কি, এটা খুব জানা দরকার বারবার, কারণ আমরা কিন্তু মনে করি যে ক্যান্সার পেশেন্ট যখন কেমো বা রেডিয়েশন দেয় তখন কিন্তু তার কেমিক্যাল কম্পোজিশন বডির টেস্ট বারটা চেঞ্জ হয়ে যায়, যে খাবারটা আগে উনি পছন্দ করতেন সেই খাবারটা কিন্তু তার ভালো লাগবে না, এবং অনেক খাবার সে খেতে পারে না, সে খুব ফাঁসি হয়ে যায়, খুবই হচ্ছে তার সাইকোসোশ্যাল প্রবলেমগুলো তৈরি হয়। তো সেখান থেকে কিন্তু ধৈর্য ধরে আমাদের কি করতে হয়, তার ডায়েটটা খুব আমাদের মেনটেন করার প্রয়োজন হয়ে যায় বা ক্যালকুলেট করার প্রয়োজন হয়। বিশেষ করে বেটার কোয়ালিটি অফ লাইফ, বেটার ফিজিক্যাল পারফরমেন্স, অবশ্যই ফাংশনাল বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আর হচ্ছে বডি ইমেজও মেনটেন, ওয়েটটাও আমাদের মেনটেন করতে হবে, যেহেতু আমাদের যদি ওয়েট কম হয় তাহলে ওটা ব্যালেন্স করতে হবে, ওয়েট যদি বেশি হয় সেটাও কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। এবং অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, এই ধরনের পেশেন্টের কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই ধরনের মাইক্রো যেগুলো আছে সেগুলো খুব বেশি ইমব্যালেন্স হয়ে যায়। একটা কেমো দেওয়ার পর হয় কখনো বেড়ে যায়, কখনো হচ্ছে কমে যায়, ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, মানে এক এক সময় এক এক স্টেজ তৈরি হয়। সো প্রত্যেকটা স্টেজে কিন্তু তার যে বডির সিচুয়েশনটা সেই অনুযায়ী কিন্তু খাবারটা কী করতে হয়, প্লাস করতে হয় বা মাইনাস করতে হয়। কখনো পটাশিয়াম হয়তো বেড়ে যেতে পারে, তখন এক ধরনের খাবার আমরা রেস্ট্রিক্টেড করব, কখনো পটাশিয়াম যদি কমে যায় তখন কিন্তু আমাদের খাবারটা তখন অ্যাড করতে হবে। এবং যেটা মেইন, তখন আমরা কি করি যে প্রথমে আমরা ওরাল ডায়েটের মধ্যে চলে যাই, দেন যদি দেখি যে না কোনোভাবে তার বডিতে হচ্ছে না, 4টা স্টেপে আমরা করি, আর সাপ্লিমেন্টেশন দেই, দেন হচ্ছে ইন্টারনাল নিউট্রিশন যায় এবং প্যারেন্টাল নিউট্রিশন যায়। যদি ওরাল ডায়েটের কথা বলি, যে ম্যাক্সিমাম ওরাল ডায়েটের মধ্যে তার যদি গার্ডটা ভালো থাকে তাহলে 80%-এর মতো আমরা কিন্তু অ্যাবজর্পশন পাওয়ারে চলে যায় নিউট্রিশনটা। ওরাল সাপ্লিমেন্টও কিন্তু প্রায়ই আমরা দিয়ে থাকি। আমাদের বাংলাদেশে কিন্তু পেশেন্টরা যেহেতু অনেকটা খেতে পারে না, তখন আমাদের একটু সাপ্লিমেন্ট দিতে হয়। সাপ্লিমেন্টটা সেটা কেন, এখানে কিন্তু লেখা আছে যে আমরা যে খাবারটা ডায়েটটা তৈরি করবো অবশ্যই আমাদের কি করতে হবে, হাইপার ক্যালোরিক এবং হাইপার প্রোটিনিক, মানে হচ্ছে গিয়ে
ক্যালোরি এবং প্রোটিনের চাহিদাটা তার বডি অনুযায়ী কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা কতটুকু দিব, সেটা বিশেষ করে প্রোটিনটা কিন্তু ব্যালেন্স করা খুবই 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 প্রয়োজন। এবং ওমেগা 3 কারণ হচ্ছে গিয়ে এই ধরনের পেশেন্টের বডিতে অনেক ধরনের ইনফ্লামেশন তৈরি হয়। সো এই ইনফ্লামেশনটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে, যেটা খুব সহজেই এখন আমরা পাই, আমাদের নাটস পাই, তারপর সিডস পাই এগুলো। তবে যদি তার পটাশিয়াম বা ক্রিয়েটিনিন লেভেলের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের সোর্স থেকে আবার নেওয়া যাবে না। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা গ্লুটামাইনও নিচ্ছি, সলিউবল ফাইবার যেটা বলছি প্রিবায়োটিকটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি জানি অনেকেই কিন্তু মেডিকেল স্টুডেন্ট আছেন আপনারা, আমরা প্রোবায়োটিকের কথা অনেক শুনি কিন্তু প্রিবায়োটিক নিয়ে কথা বলি না। প্রোবায়োটিক হচ্ছে গিয়ে আমাদের গার্ড হেলথ ভালো রাখে, যেটা আমাদের গুড ব্যাকটেরিয়া। আর এই যে ব্যাকটেরিয়াকে যে খাবারের মাধ্যমে তো ভালো থাকতে হবে, সেই বিষয়টা হচ্ছে প্রিবায়োটিক। যেমন আমরা রসুন খাই, কলা খাই, ঠিক আছে, এগুলো কিন্তু খেলে কি হয়, আমাদের যে ইন্টেস্টাইনের যে গুড ব্যাকটেরিয়া আছে ওরা বেঁচে থাকে কিন্তু ওই খাবারের উপর ভিত্তি করে। সো এই প্রিবায়োটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই যে কেমো দেওয়ার সময়, রেডিয়েশন দেওয়ার সময় যে সেলগুলো মারা যায় বা অনেক অ্যান্টিবায়োটিক্স চলে, তখন আমাদের গাট ফ্লোরা থেকে গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যেতে থাকে। সো পেশেন্টরা অনেক খাবারই হচ্ছে তারা চাইলেও খেলেও ডাইজেস্ট করতে পারে না, তখন ওই নিউট্রিশনটা ব্যালেন্সও হয় না। হ্যাঁ, উনি হয়তো বুঝছেন যে উনি খাচ্ছেন কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিস তৈরি হয়। সো প্রিবায়োটিকের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অনেক বেশি। দেন আদার নিউট্রিয়েন্টস আছে এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের কথাও বলছি। আর যদি ইন্টারনাল ফিডিংয়ের কথা বলি, সেখানে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক ভাবেও দিই, গ্যাস্ট্রোনমির ভাবেও দিই, মানে হচ্ছে যেটা নাক দিয়ে পাইপ ঢুকায় সেটাকে আমরা বলছি ন্যাজোগ্যাস্ট্রিক, আর একটা হচ্ছে স্টমাকের মধ্যে দিয়ে একটা দেয় পেটের মধ্যে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোনমির কথা বলছি। এভাবেও আমরা কিছু সিভিয়ার অবস্থায় যখন ম্যালনারিশ থাকে তখন আমরা দিয়ে থাকি। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যখন প্যারেন্টাল নিউট্রিশনে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই কিছু বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে নিউট্রিশনের স্ট্যাটাসটা, কোমরবিডিটিস আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে টাইপ অফ অ্যান্টি নেফ্রোটিক ট্রিটমেন্ট, এটা তো আছে। আর পেশেন্টস পারফরমেন্স, যেটা যে আমরা দিচ্ছি কিন্তু সে নিতে পারছে কিনা, ঠিক আছে, এটাও কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা আমাদের লুক আফটার করতে হয়। সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার ফিডিংটা কতটুকু আমরা দিব সেটা আমরা তৈরি করে থাকি, ডিসাইড করে থাকি। এবং প্যারেন্টাল নিউট্রিশনের মধ্যে আমরা ক্যালোরিটা কীভাবে দিব, সেটা কতটুকু দিব, ওরাল বা ইন্টারাল নিউট্রিশন, এটা 50 বলছি যে 60%-এর উপরেও হতে পারে। ক্যালকুলেট আমাদের নিউট্রিশন নিডের উপর আমরা করি। দেন এত কথা বলছি, আসলে নিউট্রিশনে অনেক কথা বলা যায়, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আপনি মাথায় রাখতে পারবেন সেটা হচ্ছে যেটা আমরা বলি যে আওয়ার ফুড শুড বি আওয়ার মেডিসিন, মানে ন্যাচারাল ফুড থেকে কিভাবে আমরা ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট না, আমরা বলবো যে খাওয়ার মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেমটাকে ব্যালেন্স করে মেডিসিনটার পাশাপাশি ভালো রাখতে পারি। সেটা হচ্ছে অবশ্যই আমরা ভিটামিন ডি রিচ ফুড আমার কথা বলতে হবে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য দেখেছি করোনার মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের মধ্যে অনেক বেশি। এবং এই ভিটামিন ডি নিয়ে আমরা কথা বলতে চাই না, যদিও এটা শুধু ভিটামিন না, এটা কিন্তু একটা হরমোন হিসেবে কাজ করে, আমাদের মন ভালো থাকে না। আজকে প্রায় কিন্তু আমরা বলি না, মানে আমি কি যে ভালো লাগে না তাই জানি না, সেটাই বুঝতে পারছি না, বাচ্চারা থেকে বলে থাকে ভালো লাগছে না। এই যে মুড সুইংয়ের বিষয়টা ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় যে আপনি যদি তার ভিটামিন ডি লেভেল টেস্ট করে রাখেন তার কিন্তু প্রবলেম আছে। এবং ভিটামিন ডি যখন থাকবে না তখন কিন্তু সাথে সাথে তার ক্যালসিয়ামের প্রবলেম হবে, ভিটামিন কে এর প্রবলেম হবে, ম্যাগনেসিয়ামের ইমব্যালেন্স হবে। এগুলো একটা আরেকটার মধ্যে ভাই বোন বন্ধুর মতো সম্পর্ক, একটা ইমব্যালেন্স হলে অন্যগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই খাবারগুলো তাদের দিতে হবে। জিঙ্ক দিতে হবে, জিঙ্ক আমাদের রুচি বাড়ায়, আমাদের স্মৃতিশক্তি বাড়ায় এবং মোস্ট হচ্ছে কি আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে। কারণ ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে তার ইমিউনিটি এত কমে যায়, সে খুব উইক হয়ে যায় এবং তার এইটা বাই বডিতে তাকে ন্যাচারালি দেওয়াটা খুব জরুরি হয়ে যায়। এবং অবশ্যই সেলেনিয়াম এবং ফোলেটটা আমরা দিব, কারণ অনেক সময় হচ্ছে কিন্তু যে পেশেন্টগুলো হয় রক্ত কমে যায়, একদম রক্ত স্বল্পতা আমরা দেখি, তো সেক্ষেত্রে আমাদের ফোলেট দিতে হবে। এবং হচ্ছে নিচে হিমোগ্লোবিন লাল রঙের যে ইয়েটা দেখছেন ওখানে আয়রন রিচ খাবারগুলো আছে। সোডিয়ামটা ইম্পর্টেন্ট, কারণ এদের বমি এবং হচ্ছে ডায়রিয়া এটা একদম মাস্ট, আমি দেখেছি। সো এদেরকে আমাদের সোডিয়াম রিচ খাবারগুলো একটু ব্যালেন্স করতে হবে ওনাদের সোডিয়ামের লেভেল অনুযায়ী। এবং অবশ্যই কপারটাও দিতে হবে।
অ্যান্ড দেন পটাশিয়ামের কথা বলছিলাম, পটাশিয়ামের কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, আমরা খেয়াল করি না। আমরা মুখের রুচির জন্য একদম রেডিয়েশনের সময় ফলের জুস এটা সেটা দিতেই থাকি, কিন্তু অনেক সময় রেডিয়েশনের কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিক্টেড করে দিতে হয়, হ্যাঁ, এবং ভিটামিন সি লেভেলটাও আমাদের রেস্ট্রিক্টেড করতে হয় মেডিসিনের ক্ষেত্রে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে সুপারফুড যেটা ক্রিয়েটিনিনটা কিন্তু বেড়ে যায় কেমো বা ইসে দেওয়ার পরে, সে যদি ভালো সুস্থ থাকে দেখা যায় যে অনেক সময় ক্রিয়েটিন বেড়ে যেতে পারে যায়, তো এটা তার মেডিকেশনের কারণে হয় পরবর্তী স্টেজের কারণে, তো সেটা যাতে ব্যালেন্স থাকে এই ধরনের খাবারগুলো খাবো। এবং যেটা বলছিলাম যে হাই ব্লাড প্রেশার হয়ে যাবে অনেক সময়, সেটা কীভাবে হোম রেমেডি করবে, এই ধরনের খাবারগুলো খাবে। দেন হচ্ছে গিয়ে আরেকটা থাকবে গাট ফ্লোরার কথা বললাম, প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক খুব সমগ্রভাবে আমরা দই খেতে পারি, দই কিন্তু খুব সহজলভ্য একটা ব্যাপার আমাদের জন্য, হ্যাঁ। আর হ্যাঁ শেষ, আর হচ্ছে লুজ মোশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লুজ মোশন হলে কিন্তু বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যদি ক্যান্সার পেশেন্ট হয় কোমরবিডিটি, সেক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন থ্যাংক ইউ ভেরি মাচ।